প্যানভিশন টিভি প্রেজেন্টস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির দি লিজেন্ড অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা শিল্প সাহিত্যের জগতে যারা কাজ করছেন, তাদের মধ্যে যারা কিংবদন্তি তুল্য, তাদেরকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করি, তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি, তাদের আলোকিত জীবনে আমাদের নিজেদের জীবনকে আলোকিত করতে চাই। এ ধরনেরই একজন ব্যক্তিত্ব আজ আমাদের অতিথি। আজ আমাদের মাঝে রয়েছেন প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক, সম্পাদক এবং সর্বোপরি একজন সব্যসাচী লেখক, আমাদের সকলের অত্যন্ত প্রিয় সাইদ আবু বকর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সাইদ আবু বকর ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাকে পেয়ে আমরা খুবই খুশি। আপনার মতো একজন এত বড় একজন কবি আমাদের স্টুডিওতে এসে সময় দিচ্ছেন, এর জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সাইদ আবু বকর ভাই, আপনি মূলত কবি হিসেবে আমরা আপনাকে চিনি। আপনার আরও অন্য অনেক গুণ রয়েছে, সে বিষয়গুলো আমরা শুনব। শুরুতেই আসবো, আপনার লেখালেখির শুরুটা কখন? ধন্যবাদ মাহবুব মুকুল ভাই। আসলে কবিরা তো জন্ম থেকেই কবি। আর যে কবি হবে সে কৈশোর বয়সেই হবে। আল মাহমুদও বলছেন যে কবি হয় কিশোর বয়সে। তো আমার কাব্য রচনা শুরু একেবারে কিশোর বয়সেই। এটা আসলে একটু বিস্ময়কর। আমি তখন পঞ্চম শ্রেণীর ছাত্র। তো আমার পাঠ্যসূচিতে ছিল একটা রচনা, তোমার প্রিয় কবি। তো আমি এটা মুখস্থ করে ফেলছি বৃত্তি পরীক্ষার জন্য, এবং এই রচনাটা পড়তে যেয়ে আমার মাথায় বাজ পড়ল, হরলাল রায়ের লেখা। আচ্ছা। তো ওখানে লিখছে রবীন্দ্রনাথ কবিতা লেখা শুরু করেছিলেন 8 বছর বয়সে, এবং 8 বছর বয়সে যে কবিতা লিখেছিলেন সেটা আমি যখন পাঠ করলাম তখন আমি হতবাক হয়ে গেলাম। আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া নিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যাই পাতে। এইটা পড়ার পরে আমি বললাম, আমার বয়স তো 11 বছর, আমি তো এখনো শুরুই করতে পারিনি। 3 বছর পার হয়ে গেছে। একটা আফসোস তৈরি হলো। এবং এই হঠাৎ করে আমার মাথায় আসলো যে না, আমাকে কবিতা শুরু করতে হবে। এবং এই 8 বছরের উনি শুরু করলেন 8 বছরে, আমি 11 বছর বয়সে লেখা শুরু করলাম। এবং পাগলামি যেটা, যে রবীন্দ্রনাথকে 3 বছর আমার আগে তাকে অতিক্রম করতে হবে, খাজা আদায় করতে হবে। এই জন্য আমি প্রতিদিন 60 থেকে 70টা কবিতা লিখতাম। এবং এরকম ঘটনা কারো জীবনে ঘটেছে বলে আমার জানা নাই। তো যা হোক, আমি তো আসলে তখন কবিতা কিভাবে লিখতে হয় কিছুই জানতাম না, শুধু অন্তমিল দিয়ে ওই ছড়া মতো লিখতাম। তো রাত জেগে জেগে আমার এই বিশাল খাতা তৈরি করেছি, 60-70টা কবিতা একা রাতে লিখি। টপিক আর আমি খুঁজে পাই না, কারণ আমার তো টপিক নাই। তো এইভাবেই মূলত শব্দের সাথে শব্দের আমার খেলা শুরু হলো। এগুলো আসলে কিছুই হয়নি, কিন্তু মধুসূদন দত্তই বলেছেন যে কবিতা হলো শব্দের সাথে শব্দের বিবাহ বন্ধন। এই যে খেলাটা আমি খেললাম, এটা আমাকে আসলে ভিত তৈরি করে দিল আর কি। তো এরপরে আমি কবিতা ওই সময় লিখে পাঠাতাম পত্রপত্রিকায়, যশোরের দৈনিক স্ফুলিঙ্গ, রানার। তো আমার তখন তো কাঁচা হাতের লেখা দিলেই ছাপে। আগরতলা শিশুদের পত্রিকায় পাঠাতাম, সেখানেও আমার লেখা ছাপে। আমি তখন ইত্তেফাকে দাদাভাই রকুনুজ্জামান খান, কুচিকাচার আসর, নাম করা সাহিত্য পাতা, বাংলাদেশের বিখ্যাত ছড়াকার, ওখানে লিখে আমি লেখা পাঠাতাম, কিন্তু লেখা ছাপে না। সেটা কি ওই ক্লাস 5-এ না, তখন আমার আস্তে আস্তে বয়স হয়ে গেছে, 8-9-এ উঠি, লেখা আমি পাঠাতে থাকি, লেখা ছাপে না। কলকাতায় ছাপা হয়, কিন্তু এখানে ছাপা হয় না। কেন? রকুনুজ্জামান খান তো অপরিপক্ক লেখা কখনো ছাপে না। উনি খুবই মানসম্মত লেখা। কারণ আমার লেখায় তখন অনেক ছন্দেরও ঘাটতি আছে, ভালো মেসেজ নেই। তো তখনকার দিনে আপনি জানেন, আমরা তখন কিন্তু এই ডাকে কবিতা পাঠাতাম, একটা খামের দাম ছিল 2 টাকা,
আর নাস্তার টাকা যেটা স্কুলে দিত সেটাই খরচ করে আমি ওই কবিতা পাঠাতাম, প্রতি সপ্তাহে কবিতা, কোনো ছাপাছাপি নাই। তা আমি খুব বিরক্ত হয়ে রাগ করে রুকনুজ্জামান খানকে চিঠি লিখলাম। আমি কিন্তু বলি সময়ে আমি রবীন্দ্র, নজরুল, বঙ্কিম, শরৎ ব্যাপক পড়াশুনো আমি কিন্তু স্কুলেই করে ফেলেছি। তো আমি চিঠিও পড়েছি, যে লেখা পড়েছি যে রবীন্দ্রনাথ সুফিয়া কামালকে যখন বই বের হলো দেখা করতে গেলেন ঘুমটা পড়া কবি, উনি সুভাষিস জানালেন, তাকে স্বাগত জানালেন। তা আমি চিঠি লিখলাম যে আপনারা কি ধরনের সম্পাদক, রবীন্দ্র, নজরুল এরা সব তরুণ কবিদেরকে উৎসাহিত করতো, আপনারা তো উৎসাহিত করেন না, আমার লেখাই তো ছাপেন না। চিঠি লিখলেন দাদাভাইকে কড়া ভাষায়। তো আমি যখন 9-এ পড়ি তখন দাদাভাই একটা চিঠি লিখলেন, মানে তখনও ছাপেননি কিন্তু চিঠির উত্তর দিলেন। কারণ আমি যে কড়া ভাষা দিয়েছি উনি উত্তর না দিয়ে পারেন, উনি নিজের হাতের লেখা চিঠি খামে। আমি দেখি যে আমাকে বলছে তোমার ঢাকা থেকে একটা চিঠি আসছে পিয়ন এসে, খুলে দেখি ইত্তেফাক, রুকনুজ্জামান খানের লেখা। তো উনি চিঠি পড়ে মধ্যে লিখেছে যে দেখো আমরা রবীন্দ্র নজরুল মানের মানুষ নই, তবে তোমার লেখা সমৃদ্ধ হলে অবশ্যই ছাপবো, এইটুকু কথা দিতে পারি, তুমি ভালো ছন্দ সম্পর্কে পড়াশোনা করো। ওই সময় এর পরপরই আর একটা চিঠি পেয়েছিলাম আল মুজাহিদি ভাইয়ের কাছ থেকে। আমি কবিতাও পাঠাই আল মুজাহিদি ভাই, সাহিত্য সম্পাদক ইত্তেফাকের। তো উনি ওই রকম কড়া ভাষা চিঠি লেখার পরে আল মুজাহিদি ভাই উনি জানে, এই কথাটা পরে শুনছে আর কি, যে খবরদার তুমি এই দুটো বই না পড়ে আমাকে কোনো কবিতা পাঠাবে না। আচ্ছা, সে বই দুটো ছিল, একটা হলো কবিতার ক্লাস নীরেন্দ্রনাথ চক্রবর্তীর, আর একটা হলো ছন্দ সমীক্ষণ আব্দুল কাদির। আচ্ছা, এবং এই দুটো বই পড়ার পর আমি বুঝতে পারলাম আসলে কবিতার ছন্দ তো ভিন্ন জিনিস। অন্তমিলই শুধু ছন্দ নয়, না, অন্তমিল থেকে রাইম বলে, আর ছন্দ তো হলো নানা ধরনের। কিন্তু সাধারণ মানুষ কিন্তু অন্তমিলকে ছন্দ মনে করে এবং ওটাকেই মনে করে কবিতা। সেই তো এরপরে আমার লেখা কিন্তু দাদাভাই ছাপলো ইন্টারমিডিয়েট যখন ফার্স্ট ইয়ারে পড়ি বিএল কলেজ খুলনাতে। আচ্ছা, তখন আমার লেখা উনি ইত্তেফাকে ছাপলো, এবং একটাই কবিতা, গল্প ছিল খালেক বিন জয়নুদ্দিনের। এবং ওই এক লেখা পড়ার পরেই সবাই বলল যে এ তো কবি হয়ে গেছে। এবং সেটা আমার প্রণয়ের প্রথম কাব্যগ্রন্থ আছে। তো এটাই হলো আমার শুরু। মানে আপনি একদম কিশোর বয়সে শুরু করেছেন, যৌবনে গিয়ে বাংলাদেশের পত্রিকায় ছাপা হলো, তার আগে বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে, প্রচুর লোকাল পত্রিকায় এসেছে। আপনার জন্ম কোথায়? আমার জন্ম যশোর জেলার কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে। বাহ। আমার বাড়ি মধুসূদনের বাড়ির কাছাকাছি। মধুসূদনের ব্যাপারে তো আপনার অনেক কাজ আছে, সেটা আমরা একটু পরে শুনবো। তো আপনার এই কবিতা লেখার যে অনুপ্রেরণাটা আপনি পেয়েছিলেন কি রবীন্দ্রনাথের ওই থেকে, নাকি আরো কোনো অনুপ্রেরণা? ধন্যবাদ মুকুল ভাই, চমৎকার প্রশ্ন করেছেন। আসলে ওই রবীন্দ্রনাথের সাথে ওই যে কাকতালীয় একটা ঘটনা ঘটে গেল, এটা ঠিকই আছে, কিন্তু এর আগে আসলে আমি কবিতা নিয়ে অত ভাবিনি। কিন্তু আমাদের ওই অঞ্চলের যে পরিবেশ, মধুসূদনের এলাকা, তো ওই এলাকায় কবি স্বভাবটা মানুষের প্রচুর। মধুসূদনের বই মেলাতে আমি যেতাম, এবং ওই আমার মধ্যে একটা ভাব আসতো। ওই আমাদের তো আপনি গেছেন সাগরদাড়ির পাশে বড় বড় করা আছে, স্তম্ভ করে সেখানে কবিতাগুলো ফলক তৈরি করা আছে, বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। আমি তখন ভাষা বুঝি না, শতত হে নদ তুমি পরমুর মনে, উনি সেই ভাষায় নগরী বসে কবিতা লিখছেন। তখন আমার মধ্যে এরকম ভাব জাগতো, এত বড় কবি। তো এটা একটা ভাবনা কিন্তু আগে থেকেই ছিল, মধুসূদন ছিল। আর ব্যক্তিগতভাবে কবিতা লেখার ব্যাপারে আমাকে আসলে সবচেয়ে বেশি করেছে আমার পিতা, আমার আব্বা। এবং যখন আমি যে লুকিয়ে কবিতা লিখি, তো যে 60-70টা কবিতা লিখতে বিশাল খাতা, আমার আব্বা ভাবছে যে এত বড় খাতা কি করে, মানে খাতা এনে দেই, খাতা থাকে না। হ্যাঁ, আমি আবার কিন্তু আমি সারা জীবন কিন্তু স্কুলে ফার্স্ট বয়। আচ্ছা, আমার টোটাল রেজাল্টটাই সারা জীবনেরই ভালো, আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। তো লেখাপড়া করে শুধু আমি সবগুলো স্কলারশিপ পেয়েছি, টাকা পাই। এ ছেলে এ খাতায় কি করে? পরে দেখে যে এর ভিতরে
কবিতা, এবং এটা দেখার পর উনি কেশবপুর কলেজের গাজী সুলাইমান নামে এক বাংলার অধ্যাপক ছিল, ওনার কাছে আমাকে নিয়ে গেল, দেখেন তো এগুলো কি লিখছে। তো কিছু তো ছড়া লিখি, আবার কিছু বিদ্রোহী কবিতা লিখি। আসলে কবিতা আমি যখন লিখি, নজরুলের ভাবধারাটা আমার মধ্যে কিন্তু ছিল, বিদ্রোহী কবিতা লেখা শুরু করলাম, খুব সমাজের অনিয়ম। তো উনি বলল যে ঠিক আছে তুমি লেখো, তবে নজরুলের মতো লিখো না, তুমি নিজের মতো লেখো। এইভাবে শেষ শুরু হলো। আমার বড় ভাইও আমাকে খুব উৎসাহিত করেছে। আমার ছন্দের বইটই, আমি তখন তো স্কুলেই, উনি খুলনায় লেখাপড়া করতেন, আমার জন্য সব বই পুস্তক এনে, মানে আপনি পারিবারিকভাবে খুবই সহযোগিতা পেয়েছেন। খুব সহযোগিতা, যেখানে অনেক সময় পিতামাতারা নিরুৎসাহিত করে এগুলো বিষয়ে, সেখানে আপনার বাবা ভাই তারা সহযোগিতা করেছেন, এটা অনেক বড় বিষয়। তো কবিতার, আপনি তো কবিতার বিষয় কি নির্ধারণ করতেন? অনেকে তো কবি হয়ে যায় একটা নারীর প্রেমে পড়ে, আবার কেউ কেউ প্রকৃতির প্রেমে পড়ে। তা আপনার কবিতায় আপনি কোন বিষয়গুলো নিয়ে আসছেন শুরুর দিকে? আমি অনেক অনেক ধন্যবাদ। আসলে কবিতা প্রেম ছাড়া আসলে কবিতা হয় না। তো প্রেম তো এক ধরনের না। আমার কবিতায় শুধু না, সমগ্র পৃথিবীর যারা মূল কবি তাদেরকে প্রেমের ধারায় আসতে হবে। সেটা নারী প্রেম হতে পারে, সেটা ঐশ্বরিক প্রেম হতে পারে, সেটা দেশপ্রেম হতে পারে, সেটা প্রকৃতির প্রেম থাকতে হবে, প্রেম থাকতে হবে। তো আসলে যে কবি হয় সে তো মানুষের জন্য হয়। আমি যখন কবিতা, আমার যখন ঢাকার পত্রিকা লেখা ছাপা হলো, তখন আমি একজন একেবারে ইন্টারমিডিয়েট পড়ি, আমার পিছনে অনেক মেয়ে দৌড়াতে চায়, কিন্তু আমি ছিলাম অত্যন্ত লাজুক। হ্যাঁ, তখন চেহারা তো ভালো ছিল, তখন অনেক চেহারা সুন্দর ছিল, আবার লেখাপড়ায় ভালো, লেখাপড়া প্রথম দিকে। তো দেখা গেছে যে আমি কিন্তু এই কাম করিনি। আমি যে কবিতা লিখেছি, আমি বলবো যে একজন কবির লক্ষ্যই হবে মানব প্রেম। আমি ওই প্রথম যে লেখাটা ছাপা হলো, এটা আমার কিন্তু প্রণয়ের প্রথম বা কাব্যগ্রন্থে আছে। আলমোহাদেব বলছেন যে কবি হবে যে কিশোরে, আর কবি হওয়ার জন্য কোনো বয়সও লাগে না, কোনো দক্ষতা লাগে না, ও জন্মগতভাবেই হয়ে যাবে, যেটা সুকান্ত করেছে। আমার এই কবিতা তো সুকান্তর বয়সের অনেক আগে লেখা, তখন আমার 15-16 বছর বয়স। তো আপনি আমার কবিতা কি নিয়ে লিখেছে আপনি বললে একটু, আমি শোনালে হয়তো আপনি বুঝতে পারবেন। আমার এই ছড়াটার নাম ছিল আকাঙ্ক্ষা। আমি যদি হতাম নদী, সাগর দেখে আসতাম, মেঘ চাঁদ হলে ওই নীল আকাশে হাসি মুখে ভাসতাম, মেঘ হলে যে খরার দেশে ধান পাকে জল ঢালতাম, প্রদীপ হলে আদার ঘরের কোণে আলো জ্বালতাম, যদি আমি শস্য হতাম সোনা হয়ে ফলতাম, আগুন হলে অত্যাচারীর শরীর জুড়ে জ্বলতাম, কিন্তু যদি ক্ষেপণাস্ত্র হতেই আমি পারতাম, বিশ্বে যারা যুদ্ধ আনে তাদের আগে মারতাম। এইটা হলো আমার প্রথম কবিতা। এই জন্য আমি প্রায় সময় বলি, দেখো আমার ওই সময় কারো প্রেমে পড়ার বয়স, কিন্তু আমি মানুষের প্রেমে পড়েছি। মানুষের প্রেম এবং কবিতার বিষয় তো আপনার একেবারে বলা যায় যে মানে সেই নদী, সাগর, আসমান, জমিন সবকিছুকে ছাপিয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে মানুষের মুক্তি, এবং সেখান থেকে মানুষের মুক্তির দিকে এসছে এটা। এবং সারা জীবনই এখন আমার মধ্যে মানব মুক্তি। এবং আপনি যেটা বললেন যে আমি শৈশব কাল থেকেই, কৈশোর কাল থেকেই আল্লাহ রসুলের আশিক, এবং আমি আমার প্রথম কাব্যগ্রন্থের প্রথম কবিতাই আল্লাহ রসুলকে নিয়ে লেখা। এবং আমার দশকে শুধু নয়, আল মাহমুদ তো আমার পরে 2বার প্রবন্ধ লিখেছেন। আমি ঢাকার বাইরে থাকি, কিন্তু উনি তো কবিতা চিনতেন, এবং উনি আমার কবিতা পড়ে বলতেন, আমি সাইদের কবিতা পড়ে স্তম্ভিত হয়ে যেতাম। প্রথম কবিতা আল্লাহ রসুল কিনা, আমার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আধুনিকতা, আমার বাংলাদেশের ডান বাম, এমন তখন তো বাইরে থেকে লিখি, সংবাদে আমার গুচ্ছ কবিতা ছাপে, বাংলা একাডেমি আমার কবিতা ছাপে, এদিকে আমি ইনকলাবে লিখি, সংগ্রামে লিখি, ইত্তেফাকে আমার লেখা ছাপা হয়, সকল পত্রিকায়। কিন্তু আমি আমার যে বিশ্বাস, সংস্কৃতি, এটাকে আমি সবসময় নির্দ্বিধায় তুলে ধরেছি। এটা হয়তো আমি নজরুলের কাছ থেকে পেয়েছি। এবং আমার প্রথম যে কবিতা আল্লাহ রসুলকে নিয়ে, যেটা আপনার এই প্যান ভিশানেই আহমদ বাসির ওই কবিতা আবৃত্তি করার,
হাই কৃষ্ণ ঘৃণার পাথর, এটা আপনারই ইন্টারভিউ নেওয়া ছিল, এবং ওই কবিতা পরে বাসির ইন্তেকাল করলো, এক সপ্তাহের মধ্যে মারা গেল। এবং এটা আমার প্রথম বই, এবং আমি মনে করি আমার যে কাব্য খ্যাতি, এটা আল্লাহ রসুলের শানে আমার যে ভক্তি বা ভালোবাসা, এটাই। এবং যে পড়েছে সে অন্য ধর্মের লোক হোক, আমার এই আল্লাহ রসুলের কবিতা পড়লে সবারই ভালো লাগে যে এত সুন্দর। আলহামদুলিল্লাহ। পরিণতিতে কিন্তু আমি শেষ পর্যন্ত নবীনামা যে মহাকাব্য। তো সাইদ আবু বকর ভাই, আসলে আপনার কবিতা লেখার যে শুরুর দিকের কথা এবং পরবর্তীতে আপনি কবিতার যে বিষয়বস্তু নির্ধারণ করেছেন এই সংক্রান্ত কথা আপনার কাছ থেকে জানলাম। তো এখন পর্যন্ত আপনার কাব্যগ্রন্থ কত প্রকাশ হয়েছে? আমার 16টি কাব্যগ্রন্থ। 16টি কাব্যে আপনার কতগুলো কবিতা আছে আনুমানিক? এক একটা কাব্যগ্রন্থে তো 20-25টা করে কবিতা থাকে, 30-এর উপরে কবিতা থাকে, আর কিছু কিছু বই আছে 40-এর উপরে কবিতা আছে। 40 তো অনেক কবিতা হয়েছে। তার মধ্যে আমার নবীনামা মহাকাব্য বিশাল একটা কাব্যগ্রন্থ, যেটা আপনার 23টা মানে স্বর্গই আছে, 570 পৃষ্ঠার বই, তো একটাই বিষয়ের পরে নবীনামা 570 পৃষ্ঠায়। 570 শব্দটার সাথে মানে আমাদের 570 খ্রিস্টাব্দে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এটা আসলে কাকতালীয় ভাবে মিলে গেছে। এটা কি ভাবছেন নাকি? না, এটা আমি ভাবিনি। আবার এখানে আরো আমার নবীনামা নিয়েও অনেক কথা হয়েছে। যেমন আমি এটা শেষ করেছি 13টা স্বর্গে, ক্যান্টোস। আচ্ছা। তো আল্লাহ রসুলের নবুয়াতি জিন্দেগিও ছিল 23 বছর। জি জি। হ্যাঁ, তো এটা কিভাবে যে হয়েছে, মিলে গেছে আর কি, মিলে গেছে। তো এই যে আপনি মহাকাব্য লিখলেন, এটা তো একটা বিরল একটা বিষয়। সমকালীন বাংলা সাহিত্যে আমরা মহাকাব্যের খুব একটা দেখি না বলতে নাই আসলে। তো আপনি এত বড় একটি কাজ করেছেন, এই কাজটি নিয়ে আপনি কবি সমাজে বা বিদগ্ধ সমাজে আপনার আলোচনা কেমন হয়েছে? এটা নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে। কি একটা জিনিসের যখন নতুন আসে তখন গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তো লেখালেখি হয়েছে, যেমন আমার এরপরে নবীনামা মহাকাব্যের পরে কয়েকজনই প্রবন্ধ লিখেছেন। কবি সুলাইমান আহসান লিখেছেন, নাজিব আদুদ লিখেছেন। তরুণরা তো অনেকগুলো পত্রিকা আমার ইন্টারভিউ এসছে, দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। তো আমি যেটা বলি যে আমাদের দেশে আসলে অনেক কবিরাই জানে না যে অনেকে মনে করছে মহাকাব্যের যুগ শেষ। মধুসূদন লিখেছে, রবীন্দ্রনাথ লেখেনি, সুতরাং আর মহাকাব্য হবে না। মহাকাব্যের যুগ আসলে শেষ হয় না। আধুনিক কালেও ডেরেক ওয়ালকট 1992 সালে ওমারস মহাকাব্যের জন্য কিন্তু নোবেল পুরস্কার পেলেন। তো এটা কিন্তু আমাদের দেশের লোকেরা কিন্তু জানে না, কিন্তু আমি তো বহির্বিশ্ব সাহিত্য পড়ি। মহাকাব্য হলো কি একটা মহান চরিত্র, বীরকে নিয়ে যে গাথা রচনা করা হয়। তো সেটা হলো কি আমি ব্যক্তিগতভাবে আমি খুব হুমারের ভক্ত। মধুসূদন তো আমার খুব প্রিয়, আর মধুসূদন নিজেও হুমারের ভক্ত ছিল আর কি। তো ইলিয়াড তো মহাকাব্যর মধ্যে সেরা আর কি বলা যায়। তো ওনার ইলিয়াড তো আমার ছাত্রদেরও পড়াই। আপনি তো ইংরেজির অধ্যাপনা করি। তো আমার ওই সারা জীবনের স্বপ্ন ছিল যে ইলিয়াডের আদলে আমি আল্লাহ রসুলকে নিয়ে আমি একটা কাজ করব আর কি। তো এইটা আমি করেছি। এবং আসলে আমি যেটা বলি যে একটা কাব্যের একটা ব্যাপার আছে, কবিতা আসলে কেউ রচনা করে না, কবিতা আসে। এটা ঐশ্বরিক একটা বিষয়। এটা আবার ওইভাবে বললে অনেকে, নজরুল এটা বলতো, এটা একটা ঘোর। আল মাহমুদ বলতো যে একটা ঘোর লাগা। কিভাবে যে কবিতা রচিত হচ্ছে এটা কেউ বলতে পারবে না। যেমন আল মাহমুদ বলছে যে আমার সোনালী কাবিনের যে ঘোর লেগেছিল, এই ঘোর আর আসেনি। এবং আমার প্রণয়ের প্রথম পাপ, আমার যে সবচেয়ে জনপ্রিয় যে কাব্যগ্রন্থ সেটা হলো প্রণয়ের প্রথম পাপ। এটা একটা ঘোরের মধ্যে লেখা, এবং এটা কিভাবে যে এসেছে নোবডি নোজ। আচ্ছা, অনেক কবিতা আছে এরকম আসে, কিন্তু নবীনামা আমার একটা ঘোরের মধ্যে। আপনাকে বলবো যে এটা আমার ওই সময় সুযোগ হলো। আমি শুরু করেছিলাম অনেক আগে, আপনি হয়তো জানেন, আমি পালাবদল পত্রিকা সম্পাদনা করেছি। এবং ওই সময় আমি নজরুলের যে অসমাপ্ত মহাকাব্য মরুভাস্কর, নজরুল কিন্তু মহাকাব্য লিখতে গিয়েছিলেন, মরুভাস্কর শেষ করতে পারেননি। তো ওইটা কিন্তু আমি সমাপ্ত করার জন্য শুরু করেছিলাম। পালাবদলে ধারাবাহিকভাবে কিন্তু মরুভাস্কর লেখা হতো,
নজরুল যে স্বর্গ লিখেছেন তারপর থেকে। আচ্ছা। তখন পালাবদলে সৈয়দ আলী আহসান নিয়মিত লেখালেখি করতেন। এই লেখা পড়ে উনি বললেন, এই ছেলের এত দুঃসাহস, নজরুলের মতো কবির অসমাপ্ত কাজ শুরু করেছে। কিন্তু উনি পড়েন আর বনে যান। তো সম্পাদককে আমাকে বললেন ওকে নিয়ে আমার বাসায় আসবে। তো কমরেডর আতর রহমান স্যার আমাদের তখন উপদেষ্টা, আমি তখন পালাবদলে জয়েন করছি, 1998 সালের ব্যাপার। তো বাসায় একদিন গেছি আর কি, স্যার বসে আমাকে খাওয়াইছেন। স্যারের পর আমি অনেক লিখেছি, কয়েকটা প্রবন্ধও লিখেছি। তো স্যার বলছে, দেখো তুমি খুব ভালো লেখো, ভালো লিখছো, কিন্তু তোমার নজরুলের এই কাজ সমাপ্ত করার বয়স হয়নি। কারণ হলো তোমার আরো পঠন পাঠন দরকার। তুমি যাকে নিয়ে লিখছো সে কে তুমি কি জানো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার টোটাল জীবন। এটাই আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছিলাম, তো সেটি আপনি বলছেন, বলেন। তোমাকে জানতে হবে, কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, টোটাল রসুলের জীবন। নইলে তুমি আবেগে দিয়ে কয়েকটা মুহূর্ত তুমি দেখাতে পারো, সমগ্র জীবন দেখাতে পারবে না। এবং এইটা আমার আসলে ধাক্কা দিল। ছাত্র পণ্ডিত, উনি তো আল্লাহ রসুলের পরে নিজেই বই লিখেছেন মহানবী নামে। তো এরপরে কিন্তু আমি এই কিছুদিন পরে বন্ধ করে দিলাম, লেখা বন্ধ করে দিলাম। এটা দিয়ে সেই যে পড়াশুনো কালেকশন, সেই আপনার 98 সালে বন্ধ করেছি, 99-তে। তারপরে আমার বলা যায় প্রস্তুতি পর্বই ছিল 18-19 বছর আমার এই প্রস্তুতি গেছে আল্লাহ রসুলের পরে। প্রস্তুতি, পড়াশুনো, সব বিষয় পড়ছেন আপনি মোটামুটি। কারণ আল্লাহ রসুল তো এমন একটা চরিত্র, হোমার যেখানে হেক্টর এবং অ্যাকিলিসকে নিয়ে কল্পনা কাজ করেছে, এটা মিথোলজিক্যাল ক্যারেক্টার, কিন্তু আল্লাহ রসুল তো কোনো মিথোলজিক্যাল ক্যারেক্টার নেই, তিনি ঐতিহাসিক ক্যারেক্টার। তার জীবন সংক্রান্ত কোনো তথ্য ভুল আনা যাবে না। এবং মুসলমান হিসাবে তার যে শাস্তি, সেটাও আমার জানা ছিল, যে জন্য হয়েছে যে আমাকে প্রচুর সতর্ক হতে হয়েছে। এবং আমি কোনো স্বর্গ হয়তো শুরু করেছি আগে, মাঝখান তো শুরু করেছি, শেষে শুরু করেছি, পরে একসাথে আস্তে আস্তে শুরু করেছি। তো আমার ওই যে কাব্যঘোর, করোনার সময় আমি এটা শেষ করেছি। তখন আমার শিক্ষা প্রতিষ্ঠান, কলেজগুলো বন্ধ। বাসায় আমি বসি, আর আমার এই ছেলেটা হাফেজ, কোরআনে হাফেজ। আমার কোথাও কোরআনে বেঁধে গেলে একেবারে সাথে সাথেও ধরে দেয়। আর আল্লাহর ইচ্ছা এই সম্পর্ক ইচ্ছা ছিল, আমি বলি আরো লেখে আর কি। আচ্ছা, রাত দিন। আপনার ছেলে? আমার ছেলে কম্পিউটারেও লেখে, আবার ও যখন ঘুমিয়ে যায় আমি তখন লিখি। আচ্ছা, তো ওটা আসছে আর কি, আলহামদুলিল্লাহ। এবং এটা আমি একটানা 5 মাসে আমি শেষ করি লিখে, ফেলে রাখি 2 মাস এডিটিং, এবং তারপরে বই বের হয়ে গেল। এটি একটি অনেক বড় কাজ এবং মহান কাজ, এটি আমার ধারণা। এবং সেভাবেই আপনি প্রশংসাও পেয়েছেন। আমি কিছুটা এর উপর পড়াশোনা করেছি এবং জেনেছি। আপনার আগে মহাকাব্য বাংলা ভাষায় আর কে লিখেছেন? আমার পূর্বে আল মাহমুদ কিন্তু লিখেছেন। আল মাহমুদ ভাই আপনারা হয়তো জানেন, আমার ব্যক্তিগতভাবে আল মাহমুদ খুবই ঘনিষ্ঠ ছিলেন। আমি বাইরে থেকে এসেছি, কিন্তু কেন জানি আল মাহমুদ আমাকে অতিমাত্রায় স্নেহ করতেন। আপনার কথা ওনার মুখে আমি নিজেই শুনেছি, এবং আপনার অনুপস্থিতিতে শুনেছি। কোনো একটা অনুষ্ঠানে কাব্য নিয়ে বা কবিতা নিয়ে কথা বলতে গিয়ে আপনার কথা উনি বেশ কয়েকবার বলেছেন। তো আল মাহমুদ ভাই একটা কথা বলতেন, বড় কবি চিনা যায় বড় কবিতা দেখে, ছোটখাটো কবিতা দেখে। ছোটখাটো কবিতা তো যে কেউ লিখতে পারে। এবং আল মাহমুদের যেমন সোনালী কাবিন, এটা কিন্তু দীর্ঘ একটা কবিতা, বড় বড় কবিতা। এবং আল মাহমুদের এই শক্তি ছিল মহাকাব্য লেখার। কিন্তু আল মাহমুদ যখন শুরু করলেন, আসলে তখন তার বয়স নেই। একটা জিনিস আমরা মনে করি যে লিখলেই হয়, আপনি জানেন না, আপনি বুঝতে পারবেন যে আমি যেটা অনুধাবন করেছি, একটা বড় রচনা যখন লেখা হয়, তার শারীরিক এনার্জি শেষ হয়ে যায় একেবারে। শুধু এটা মস্তিষ্কের কাজ শুধু না, এটা শরীরের পরও পেশার সৃষ্টি করে। এই জন্য দেখা যায় বড় বড় কবি যারা, এটা দীর্ঘায়ু প্রাপ্ত হয়নি, কিন্তু শেক্সপিয়ারও এত এনার্জি ক্ষয় করেছে এটা। তো আল মাহমুদ লিখেছেন, এবং তার একটা নতুন হাওয়াকে নিয়ে যে কাজ শুরু করলেন,
এটা একটু বিতর্ক তৈরি হয়েছিল, একটু বিতর্ক হয়েছে, কারণ কবিতার দর্শনটা তাকে ভিন্ন। তো আপনি ওইটার বিষয়ে আপনার মতামত কি? উনি কি ঠিকই ছিলেন নাকি? না, এখন হলো কি, যেমন হাওয়া আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত তো আমরা অত হাদিস জানি না, দেখা গেছে বাইবেল থেকেও বিভিন্ন রেফারেন্স আনতে হচ্ছে। তো যে জন্য হয়েছে কি যে যেমন হাওয়া বিবির সৌন্দর্য বর্ণনা, সেটা কাব্যিক চোখে যেটা বর্ণনা, আমি যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তার বর্ণনা দিয়েছি, ওনার যেহেতু আমাদের মা খাদিজা ফাতিমা আমাদের খুব সম্মানিত, আমি ওই শারীরিক সৌন্দর্যের বর্ণনায় কোথাও যাইনি, কিন্তু ওদের যে আত্মিক সৌন্দর্য, ভালোবাসা, এটা আমি তীব্রভাবে কিন্তু দেখিয়েছি। কিন্তু আল মাহমুদ তো একদম সরাসরি শারীরিক বর্ণনায় এসেছে, হাওয়া আলাইহিস সালামের ব্যাপারটা এসেছে। এই তো এটা নিয়ে আমি আসলে মন্তব্য করতে, আচ্ছা ঠিক আছে, উনি আপনার অগ্রজ, আমার খুব প্রিয় কবি, ভালোবাসার কবি, ভালোবাসার মানুষ। তো আপনার এই যে কাব্যে অসাধারণ কাজ আপনি করছেন, তা আপনি কি মনে করেন যে কাব্যে আপনি যথেষ্ট কাজ করে ফেলেছেন, আর সামনে আর না করলেও হয়, এইরকম কি মনে হয় আপনার কাছে? এটা আসলে তা মনে করি না। আসলে কোনো লেখকের তো কোনো তৃপ্তি নেই, সৃজন করে মনে হয় যেন আমার সেরা লেখাটা এখনো আসেনি, এখনো হয়নি। তো আর কবিদের সৃজনশীলতা তো সারা জীবনই থাকে। দেখা গেছে যে শেক্সপিয়ারের কখনো কখনো মনে হয়েছে মাঝখানের লেখাগুলোই ভালো, আবার কখনো কখনো মনে হয়েছে শেষের লেখাগুলোই, শেষের নাটকগুলোই পরিপক্কতা বেশি। তবে বয়সের একটা ব্যাপার তো থাকে, বয়সের সাথে অভিজ্ঞতার বিষয় থাকে। হ্যাঁ, এটা আমার অবশ্য সেটা আছে। আমার কিছু কাজের পরিকল্পনা আছে যেটা আসলে আরো অভিজ্ঞতা দরকার, তো সেই ধরনের কিছু কাজ আমি এখনো করতে চাই। সাইদ আবু বকর ভাই, আপনি তো কাব্য নিয়ে অনেক কাজ করেছেন, ইতিমধ্যে মহাকাব্য লিখেছেন এই বয়সে। তো সেক্ষেত্রে কাব্যের পাশাপাশি, বিশেষ কবিতার পাশাপাশি আপনি শিল্প সাহিত্যের আর অন্যান্য অনুষঙ্গ যেগুলো আছে, এগুলোতে কেমন আপনার পদচারণা? আমি মানে পাশ ফেরা বলে আমি প্রবন্ধ লিখি, এবং আমার 4টা প্রবন্ধের গ্রন্থ আছে, এবং আমার প্রবন্ধ আল মাহমুদের পরে আমার প্রবন্ধ আছে। আমি আল মাহমুদের পরে প্রবন্ধ লিখলাম। বিষয়গুলো কি করছেন আপনার প্রবন্ধের? আমি সাহিত্য বিষয়ক ছাড়া কোনো প্রবন্ধ লিখি না। আচ্ছা, এটা আমার এটা ফিক্সড। আমি সাহিত্য বিষয়ক যত প্রবন্ধ লিখেছেন, প্রবন্ধ, কবিতা হোক, সাহিত্য হোক, মূল্যায়ন ধর্মী হোক, আমার রবীন্দ্রনাথ, নজরুল, আল মাহমুদ, সবার পরে আমার লেখা আছে, প্রবন্ধ আছে। শামসুরের পরও লেখা আছে এবং সবাই পছন্দ করে। আল মাহমুদের পরে আমি একটা লেখা লিখলাম, মিথ্যাবাদী রাখাল, মিথ ভাঙার মিথ। আল মাহমুদের জন্মদিনে ছাপলো জাকির আবু জাফর, এবং আল মাহমুদ ভাই ওই প্রবন্ধ পড়ে কাঁদলেন। আমি জন্মদিনে আসলাম, বাসি সহ গেলাম, এত পছন্দ করছে আর কি। তো আমি মনে করি যে লেখকের পাশ ফেরে আমি ভালো গদ্য লিখতে পারি, কাব্যিক গদ্য আমার মনে হয় যে লিখতে পারি বলে আমি ওই প্রবন্ধ কিছু লিখি, এবং বাংলা সাহিত্যের কিছু প্রবন্ধ আমি লিখেছি। এবং আশ্চর্য হয়ে যায় যে আমার প্রবন্ধের বইগুলো, যেমন একটা বই সাহিত্যের 717 দেশস বের করেছে, এবং এই বই একটা কপি বাজারে নেই, এবং বারবার এখন চাচ্ছে। সেদিনও কথা হলো এর এডিশন বের করার দরকার, তরুণরা আমার প্রবন্ধ পড়ে। এটা খুবই চমৎকার একটা বিষয়। তো প্রবন্ধের বই আপনি 4টি লিখেছেন, এবং বেশিরভাগ লেখাগুলোই আপনার হচ্ছে শিল্প সাহিত্য কেন্দ্র করে। তো কবিরা তো শুধুমাত্র কবি নন, তারা মানে পারিপার্শ্বিক অনেক কিছুই তাকে টাচ করে, বিশেষ করে রাজনীতি। তো প্রবন্ধ, রাজনৈতিক প্রবন্ধ, এগুলো না লেখার পেছনের কারণ কি ছিল? রাজনৈতিক আমার আসলে হয়েছে কি, আল মাহমুদ কিন্তু রাজনৈতিক কলাম লিখেছে। হ্যাঁ, তো এটার একটা ব্যাপার হলো কি, আমি সরকারি চাকরি করি, তো এটা একটা বিষয়। সরকারি চাকরিতে ভয় লেখেননি বোধহয়? না, এটা সীমাবদ্ধতা আছে। আচ্ছা, এটা আমরা করতে পারি না। যেমন সরকারি চাকরির যেমন রাজনৈতিক দর্শন তো আমার সাহিত্যে আসে, কবিতায় আসে, সেটা তো রূপকত্বে আসে, কিন্তু ওইসব প্রবন্ধ তো বিস্তারিত বলতে, সেটা হয়তো একসময় রিটায়ারমেন্টের পরে লিখবো কিনা। লিখবেন, অবশ্যই লিখবেন, সেটি আপনাকে ঠেকানো যাবে না, তার কারণ যার কলম গতিশীল তিনি সে কাজটি করবেন। তো আমরা জানি যে বাংলা সাহিত্যের আপনার আরেকটি অনেক বড় অবদান আছে, হচ্ছে অনুবাদ সাহিত্য। অনুবাদের বিষয়ে যদি একটু আমাদের জানাতেন। অনুবাদটা আমি
শুরু করেছি কবিতার পাশাপাশি একটু পরেই, কারণ হলো অনুবাদ করতে গেলে তো ভাষা জ্ঞান একটু বেশি থাকা লাগে। অনুবাদ আমি শুরু করেছি পরেই। তবে আমি প্রথম যে অনুবাদ করি সেটা হলো মধুসূদনের ইংরেজি কবিতা, যেটা এর আগে আর কেউ করেনি, বাংলা ভাষায় কেউ করেনি। এবং আমি মধুসূদনের, ওই তো সবাই জানে মধুসূদন ইংরেজি ভাষায় কবিতা লেখা শুরু করলো, উনি ওখানে ব্যর্থ হলেন, পরে বাংলায় ফিরে আসলেন। তো আমি ইংলিশ অনার্সে পড়াকালীনই বললাম যে মধুসূদন তো ইংরেজি কবিতা লিখেছে, আমরা তো শেক্সপিয়ারের কবিতা পড়ি, মিল্টনের কবিতা পড়ি, মধুসূদন ইংরেজি কবিতাগুলো পড়ে দেখি তো। মধুসূদনের ইংরেজি কবিতা পড়তে গিয়ে আমি থমনে গেলাম, ওরে সর্বনাশ, এত মারাত্মক কবিতা, অথচ সেগুলো কিন্তু বাংলাদেশে পাঠ্যে আসেনি এখনো পর্যন্ত। আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটু বলেছি যে কিন্তু এই যে ইংলিশ ডিপার্টমেন্টের যারা অধ্যাপক তারা তো মধুসূদন ইংরেজি সাহিত্য পড়েন না, কারণ সিলেবাসও ছিল না। তো তখন আমি ভাবলাম যে এই কবিতা আমি বাংলায় অনুবাদ করব। এবং আমার যে বিষয়টা, আমি অনেকেই বলে যে আমি দুটো কাব্য ভাষা আয়ত্ত করেছিলাম, একটা হলো নজরুলের কাব্য ভাষা আর মধুসূদনের কাব্য ভাষা। প্রত্যেক কবির কিন্তু নিজস্ব কাব্য ভাষা আছে, ফরুকের নিজস্ব কাব্য ভাষা আছে, আবার অনেক কবির কাব্য ভাষা নাই, সে এলোপাতাড়ি লেখে। আবার অনেকে বলে যে সাইদ ওখানে নিজস্ব কাব্য ভাষা তৈরি করেছে, আমার কবিতা দেখলে চেনা যাবে যে ইনার লেখা। এটাই হলো আসলে কাব্য ভাষা। জসিমের কাব্য ভাষা আছে, পড়লেই বোঝা যায়, মানে একটা স্বাতন্ত্র থাকে। তো আমি যখন অনুবাদ করলাম তো আমি ভাবলাম যে এটাকে গদ্য অনুবাদ করব, কিন্তু আমি মধুসূদনের ভাষা তো জানি, উঠিলা রাক্ষসপতি প্রাসাদ শিখরে হে বঙ্গ ভান্ডারে, তো এই ভাষা তো আমার জানা, উনার শব্দ প্রয়োগ আমি তো জানি। আমি কিন্তু মধুসূদনের কবিতা অনুবাদ করলাম ওনার ভাষায়, এবং ওখানে যদি আমার নাও না থাকে বুঝতে পারবে যে মধুসূদনের কবিতা। এটাই হলো মানে আমার এই কবিতার আমি 10 বছরে 38টা কবিতা অনুবাদ করেছিলাম মাত্র। এবং সবচেয়ে বিস্ময়কর হলো আমার এই কবিতাগুলো ওই সময় ফলাও করে প্রকাশ করত প্রথম আলো, সমকাল, নয়াদিগন্ত। এবং আমার কবিতা দেখা গেছে যে আসলে কবিতা তো মধুসূদনের, প্রথম আলোর এক পাশে হাসান আজরকালের লেখা আর ও পাশে মধুসূদন ইংরেজি কবিতা, অনুবাদ সাইদ আবুবকর, এই ছাত্র সাজ্জাদ শরীফ। তো সেই কবিতা পড়ে পাঠক এত পুলকিত হয়েছে। আমার বহুদিন পরে একটা অনুষ্ঠানে এক জাজের সাথে দেখে আমার যখন নাম শুনছে, আমাকে এমনি চেনে না, বলছে আপনার মধুসূদনের অনুবাদ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আমি ওই অনুবাদ প্রিয় বালিশের প্রতি, মধুসূদনের কবিতা আছে ইংরেজি, টু এ পিলো, আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ে দরজায় কাটিং করে রেখে দিয়েছি। তো সেই কবিতা এত জনপ্রিয় হয়েছে। তো আমি এটা করার পর একটা বই হলো 2009 সালে, এবং এটা একটা ক্লাসিক বই, অনুবাদের বই হিসাবে সব প্রায় প্রত্যেকের হাতেই বইটা, কিন্তু যারা কাব্যকৌতুক ছিল বইটা বাজারে নাই। পরে আমার কলকাতা থেকে এরা যখন জানলো, কলকাতা থেকে তারা স্বতঃস্ফূর্ত 2023 সালে মধুসূদনের ইংরেজি সনেট আমার অনুদিত আলাদা তারা বই বের করেছে, এবং এটা এখন তো 2 বাংলায় চলছে। তো তারপরে আমি কিন্তু দেখলাম যে আমার আরো তো কবি আছে ইংরেজিতে, আমি যেহেতু নিজে অনুবাদ করি আমার কবিতা। তো আল মাহমুদ ভাই আমাকে একদিন বাসাতে, এখন ওনার মনের ভিতরে আমার প্রতি কোনো ইচ্ছা ছিল কিনা আমার নাই, শুধু বলছে যে সাইদ আবুবকর, আমার খুব স্বপ্ন ছিল আমার সোনালী কাবিন সনদগুলোকে অনুবাদ করলে একসাথে ইংরেজি থাকবে, বাংলা থাকবে, একটা বই আমার খুব ইচ্ছা। কিন্তু কবির চৌধুরী তো আমার কবিতা করবে না, দুটো একটা কবিতা করেছে আর এখন তো আমার কবিতা করবে না। তো এরকম যখন আপনাকে বললো যে কাজটা ওনার সেই গুলশানের বাসাতে বসে এরকম সোফাতে বসে কথা হচ্ছে, আরো কয়েকজন কবি আছে, তাই আল মাহমুদ বলছি কে আমি কি শুরু করবো তাহলে, আমি তখন ঝিনেদাতে থাকি। তো উনি বলছে করবে, কিন্তু তোমার তো মৌলিক লেখার ক্ষতি হতে পারে, সমস্যা নাই। এবং আমি ঝিনেদায় যে ওনার ওই বইটা আমি 3 মাসে একটানা সোনালী কাবিন, দ্য গোল্ডেন কাবিন নামে অনুবাদ করি। তো ফোনে যখন কোনো জায়গায় বেঁধে যেত যে এই জিনিসটা, ওনার তো প্রচুর মিথ ব্যবহার করা সোনালী কাব্যগ্রন্থে, উনি ফোনে ধরিয়ে দিতেন। এবং এই বইটা কিন্তু
10 সালে আমেরিকা থেকে এই বইটা বের হলো এবং আল মাহমুদ ভাইকে যখন বই দেওয়া হলো উনি খুবই খুশি। তো আল মাহমুদ ভাই বয়স তখন শেষের দিকে, আমি বাসিন্দাদের বলছিলাম যে কাজ করা যাক, আমরা এই বইটা আরো কিছু কপি সংগ্রহ করে নোবেল কমিটিতে আমরা প্রেজেন্ট করতে পারি, কিন্তু সেটা আসলে হয়নি। আল মাহমুদ ভাই তখন বয়স নুজ্জ হয়ে গেছে, আর আমাদেরও অত কলাকৌশল জানা ছিল না। তো এই দুটো কাজ আমি করেছি, আবার সাথে আমি নজরুলেরও সাম্যবাদী কাব্যগ্রন্থ ফুল আমি ইংলিশ অনুবাদ করেছেন। এখন ইন্টারন্যাশনালি আল মাহমুদের যত ইংরেজি কবিতা পাবেন সবই কিন্তু আমার অনুবাদ। জি, আর কেউ করেনি না? করেছে অনেকে, কবি চৌধুরী কিছু করেছে, কিন্তু টোটাল কাব্যগ্রন্থ তো আমি করেছি, সোনালী কাব্য। এটা একটা চমৎকার একটি কাজ আপনি করেছেন, এবং এই কাজগুলো যে কতটা মানে মৌলিক কাজ, এটি আসলে যারা শিল্প সাহিত্যের জগৎ আছে তারা বুঝবেন, আসলে সাধারণরা হয়তো ওইভাবে বুঝবেন না। বিশেষ করে আল মাহমুদের যে সোনালী কাবিনের অনুবাদ, এটা তো বিশ্বব্যাপী সমাদৃত সবার কাছেই। আপনি কবিতা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, মহাকাব্য লিখেছেন, ছড়া লিখেছেন কি? ছড়া লিখেছে, আমার তো জীবন শুরু হয়েছে ছড়া দিয়ে, সেটা তো আপনি শুরুতে বলেছেন, ছড়া দিয়ে। এবং অন্তমিল ছড়া, আমার ছড়াগুলো প্রথম রকুনুজ্জামান জানু খান ছেপেছেন, এবং আমি ছড়া লিখেছি, এবং আমার ছড়াগুলো কিন্তু মানে একটু ভিন্ন স্টাইলের। শিশু পত্রিকায় অনেক ছড়া আমার ছাপা হয়েছে। দু একটা ছড়া কি মনে আছে? ছড়া আমি মুখস্থ মানে অত তো থাকবে না, আমি একটা ছড়া হয়তো আপনাকে আমি একটু শোনাতে পারি। ছড়াটার নাম স্বর্গের ঢেকি। আচ্ছা, আমি এখানে কিছু যে কাজ করেছি সেটা একটু দেখাতে চাই। সেদিন গেলাম স্বর্গে, সে কি সুখের দেশ, পথে ঘাটে মতির মাঠে, রূপার বাজার সোনার ঘাটে, সুখে রাখাই গড়াগড়ি, নেই সে সুখের শেষ। এমন সে দেশ কি কবতার কথা, যেদিকে ভাই দুচোখ রাখি, হাসছে মানুষ হাসছে পাখি, পুকুর হাসে কুকুর হাসে, মাছও হাসে গাছও হাসে, হাসে বনের লতা, হেসে হেসে বলে কত কথা। দেখছি আমি ঘুরে ঘুরে, হেঁটে হেঁটে উড়ে উড়ে, হঠাৎ চেয়ে দেখি একই একটি কোণে আপন মনে কাঁদছে কাঁদে একটা ঢেকি। কাঁদছে কিন্তু নেই সে বসে, জানি না কোন ভাগ্য দোষে, ধান ভানে আর কাঁদে। আমি বলি কাঁদছ কেন, শুনে আমার প্রশ্ন হেন, রেগে বলে হাই রে বোকা, কাঁদছে কি আর সাধে, বলতে যেতা বাঁধে। আমি বলি সমস্যা নেই, বলো সবই খুলে, অশ্রু সজল মলিন বদন, উস্কো খুস্কো চুলে, বলল ঢেকি গেছো সবই ভুলে। বুঝিনে তার কথার মানে, চুপটি করে রই। ঢেকি বলে শোনো তবে কই, তোমাদের এক ঢেকি ছিল, ছিল না এক ঢেকি। আমি ভাবি ভালো করে, একটা ঢেকি ঢেকির ঘরে, আমাদের সেই গায়ের বাড়ি, মা পরতো মেটে শাড়ি, সেই ঢেকিতে ধান ভান্ত, দাদি গিয়ে কুড়ো আনত, পড়ছে সবই মনে, ইউরেকা ইউরেকা বলে প্রফুল্ল বদনে। আমি বলি একই, এ ঢেকি তো সে ঢেকি তাই দেখি, স্বর্গে এসে ধান ভাঙছে আমাদের সেই ঢেকি। তা আমরা চমৎকার একটি ছড়া শুনলাম আপনার, এই ছড়াটি চমৎকার এবং দারুণ চিত্রকল্প রয়েছে ছড়ার মধ্যে, শিশু কিশোরদের জন্য খুবই একটা সুখপাঠ্য ছড়া। তা আপনার একটা কবিতা আমরা শুনতে চাই। অনেক ধন্যবাদ। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কবিতা পাঠাতাম, তো সচিত্র বাংলাদেশ খুব নাম করা তখন সাহিত্য সংখ্যাকর্ত কেজি মোস্তফা ভাই, তো আমি তো ওখানে কবিতা পাঠাতাম। তো ঈদ সংখ্যাতে কবি সংখ্যা বের হলো, শামসুর রহমান, আল মাহমুদ, নির্মলানন্দ গুণ, আব্দুল মান্নান সৈয়দ, এবং আমারও কবিতা সেখানে আছে। তো এই কবিতাটা ছাপা হওয়ার পরে ঢাকাতে বললো এই ছেলেটা কে এরকম কবিতা লেখে। আমার ওই কবিতা ছিল প্রণয়ের প্রথম পাপ, এবং ওটাই আমার প্রথম কাব্যগ্রন্থের নাম হলো। তো প্রণয়ের প্রথম পাপ হলো, আমি কিন্তু টোটাল কোরআনিক মিথ নিয়ে কাজ করেছি। হাবিল কাবিলের যে ঘটনা, আমি তো সময় আল্লাহর ইচ্ছা প্রচুর কোরআন শরীফ পড়তাম, আমার ছাত্র বয়স থেকে অনুবাদ পড়তাম, তাফসির পড়তাম। তো সেখানে হাবিল কাবিল
যে কাবিল যে হাবিলকে হত্যা করলো আকলিমার জন্যে, এটা নিয়ে আমি কবিতা লিখতে চাইলাম। ভাবলাম 3টে কবিতা লিখবো, হাবিলের কথা, কাবিলের কথা আর আকলিমার কথা। কিন্তু আমি কবিতা লিখতে পারলাম কাবিলের কথা নিয়ে, কারণ হাবিল কাবিলকে হত্যা করলো। কাবিল তো হচ্ছে মানে কাবিল হাবিলকে হত্যা করলো এবং পৃথিবীর প্রথম পাপী। কিন্তু কাবিলেরও যে একটা মন আছে, কাবিলকে তো আকলিমা প্রত্যাখ্যান করলো। আমি সেই প্রণয়ের প্রথম পাপ, প্রেমের প্রথম পাপ আমি কবিতা লিখলাম। তো এটা রূপক তো এবং মিথোলজিক্যাল পোয়েম। তো এই কবিতায় কথা বলতেছে হলো কাবিল। আচ্ছা। এবং এটা মনে করে যে এই ধরনের স্টাইলে কবিতা বাংলা ভাষায় আমি এক ধরনের লিখেছি, অনেকের মুখস্থ কবিতাটা। যে যাই বলুক, তুমি কেন বললে না ভালোবাসা পাপ নয়? তুমি কেন প্রণয়ের এজলাসে দুদণ্ড দাঁড়িয়ে বললে না একটি বারো যে ভালোবাসে সে খুনি হয়, অগ্নি হয়, ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, পারো তাকে হত্যা করে ফেলো, নির্বাসনে দাও, কিন্তু কেউ পাপিষ্ঠ বলো না তাকে। হাবিল কি আমার চেয়েও বেশি পারত তোমাকে ভালোবাসা দিতে আকলিমা? হাবিল কি আমার চেয়েও বেশি সুপুরুষ ছিল, যুদ্ধবাজ প্রেমবাদী? হাবিল কি আমার চেয়েও প্রেমের কাঙ্গাল? আমি তো তোমার জন্যই নির্মম প্রস্তরের এক ঘায়ে টুকরো টুকরো করে দিলাম কাচের গ্লাসের মতো সহোদরের মস্তক। সহোদরের রক্ত বৃষ্টিতে স্যাঁতসেঁতে করে দিলাম শস্যের ক্ষেত। এবং তোমার জন্যই তো আকলিমা জীবনের কোলাহলে দাওয়াত দিয়ে নিয়ে এলাম বর্বর ঘাতক মৃত্যুকে। আমার কি দোষ বলো? তুমি কেন টসটসে আঙুরের মতো এত লোভনীয় হলে? টুকটুকে আমের মতোই তুমি কেন উলঙ্গ সুন্দর হলে এত? চোখে মুখে ঠোঁটে শ্বেত পায়ে সুন্দরের অগ্নি মেখে উনুনের মতো কেন উত্তপ্ত করতে থাকলে আমার যৌবনের তাওয়া, ঝলসাতে থাকলে নির্মম হৃদয়ের রুটি? আমি তো তোমার জন্যে অগ্রাহ্য করলাম পিতার আদেশ, আলো অন্ধকারে রাজার হুকুম, অথচ হৃদয়হীন বলে কি অদ্ভুত তুমি প্রত্যাখ্যান করলে আমাকে। আমি তো তোমার জন্যেই রুদ্র হলাম, ঘাতক হলাম, অথচ পাতকী বলে কি আশ্চর্য তুমি জঞ্জালের মতো ছুঁড়ে মারলে আমাকে অন্ধকার ডাস্টবিনে। আকলিমা, প্রণয় কি পাপ? প্রণয় কি কোনো নিষিদ্ধ গন্ধ? প্রশ্ন রেখে গেছেন। না, ঠিকই আছে। এটা তো আপনি ওই কাবিলের যে মানসিক যে অবস্থা সেটি আপনি তুলে ধরেছেন এখানে কল্পনা দিয়ে। তো আসলে এটি একটা বড় প্রশ্নই বটে, তার কারণ যে অন্তরের সৃষ্টি তো আর মানুষ নিজে করেননি, এটা একটা বিষয়। তো কিন্তু এটাই আসলে পরীক্ষা। এই পরীক্ষাটা তো কোথাও না কোথাও একটা পরীক্ষা দিয়ে শুরু হতে হবে জগৎ। সেই পরীক্ষাটা ছিল এই নারী ঘটিত বিষয় পরীক্ষা, এবং যে পরীক্ষায় ফেল করছে কাবিল, কিন্তু তার মানসিক অবস্থাটাকে অবশ্যই আমরা ইগনোর করতে পারি না। এবং আমার হলো 2টো কবিতা ওই সময় খুবই মানে আমাদের বড় কবিতা দৃষ্টি আকর্ষণ। আব্দুল মান্নান সৈয়দ আমার যে কবিতা পড়ে থবনে গেলেন সেটা হলো হে ইউসুফ, মানে এটাও কিন্তু নারী ঘটিত। তো ইউসুফ যে প্রত্যাখ্যান করছে, সেই ইউসুফকে আমি প্রশ্ন করছি, তোমার কি যৌবন ছিল না? আমি তো হাঁসের মতো রমণী বাড়িয়ে দিলে তার রোদ ভেজা ঠোঁট না দিয়ে পারি না এক ঝুড়ি শামুক চুম্বন। আমি যে এই যে ইমেজারিগুলো প্রয়োগ করি, কিন্তু শেষে বলা হলো যে ইউসুফ তোমারই যৌবন ছিল, আমাদের আসলে যৌবন নাই, যে জন্য আমরা ঝরে গেছি। তো এই যে কবিতার কিছু খেলা আছে আর কি, চমৎকার খেলা। এবং এটি আচ্ছা, কবিতা নিয়ে একটি প্রশ্ন করি আপনাকে। কবিতার যে দুর্বোধ্যতা, এটি সাধারণের পাঠ্য অনেক সময় হয়ে ওঠে না, যেটা হয়তো কবিরাই কবিদেরকে বোঝেন, কিন্তু সাধারণ নজরুলকে যেভাবে আমরা খুবই আপন করে কাছে পাই, রবীন্দ্রনাথকেও পাই, জসীমউদ্দিনকেও পাই, কিন্তু কবিতা আস্তে আস্তে একটা দুর্বোধ্য রহস্যের মধ্যে ঢুকে গেছে। এটা কেন? এটা আসলে একটা অভিযোগ
কথাটা আসলে নাকি এটা মানে পাঠক শ্রেণীর মানে তাদের পাঠের সীমাবদ্ধতার কারণে? পাঠক আসলে যেটা হয়েছে কি, আমাদের দেশে এখন নানা ধরনের কবি আছে, তো দেখা যায় আসলে যাদের কবিতা হয় না তারাও তো কবি খ্যাতি পেয়েছে। যেমন আমাদের দেশে একজন কবি ছিল, আমি নিজেই বুঝি নাই, শামসুল ইসলাম নামে একজন ভালো কবি, এবং ওনার খুবই ছন্দে ভালো হাত, কিন্তু কোনো শামসুল ইসলাম বলতে কি শামসুল ইসলাম এরকম না? শামসুল ইসলাম উনি কিন্তু 60-এর দশকের কবি। আচ্ছা, 60-এর দশকের কবি, আমার সাথে ঘনিষ্ঠ ছিল। তো আচ্ছা, ওরা দেখা গেছে অনেক রকম আরো কবি আছে যে তাদের বার্তা বোঝা যায় না, কিন্তু আপনি অবাক নিজে দেখেন, আল মাহমুদের কোন কবিতা আপনি বোঝেন না? আল মাহমুদের প্রতিটা কবিতায় আপনার মেসেজ কিন্তু আসতে হবে, একটা মেসেজ থাকতে হবে, একটু গভীরতা তো আছে। হ্যাঁ, একটু গভীরতা থাকবে। বিশেষ করে রবীন্দ্র নজরুলের সময়ে মাত্রাবৃত্ত ছন্দে কাজ করতো। তো আধুনিক কালে কিন্তু আমরা মাত্রাবৃত্ত ছন্দ লিখি, কিন্তু ওই ধারার কবিতা কিন্তু আমরা লিখি না। শব্দ প্রয়োগগুলো হয়ে গেছে আধুনিক। এইটা মানে পাঠকের হয়তো খাপ খাওয়াতে সমস্যা হচ্ছে কিনা জানি না। তবে যত বড় কবি পৃথিবীতে আছে তারা কিন্তু সুবদ্ধ কবি। দু একজন নাই তা না, যেমন ইংরেজি টি.এস. এলিয়ট দুর্বোধ্য কবি, রবার্ট ব্রাউনিং দুর্বোধ্য কবি, বাংলা ভাষার সুধীন্দ্রনাথ দত্ত দুর্বোধ্য কবি। মধুসূদনের ভাষার কারণে হয়তো দুর্বোধ্যতা, মানে ওই ভাষার আয়ত্তটা নাই মানুষের। তাছাড়া কবিতা একটা গল্পের মতো, তার কিন্তু একটা মেসেজ থাকে, বাণী কাহিনীও থাকে, সেই মানে একটা কবিতা একটা গল্প আসলে। আর যেহেতু কবিতাটা শিল্প, তো কবিতাটাকে কিন্তু আসলে আবিষ্কার করতে হবে। এটা কোনো সাধারণ গল্প পড়ার মতো না যে আমি পড়ে গেলাম, কারণ এর ভিতরে ভিতরে এত রূপক, এত সিমিলি, মেটাফোর, যেখানে আমরা বলি আলংকারিক ভাষা ব্যবহার করা হয়, তো সেগুলো থাকতো। যেমন এমনি গান তো নজরুলের গান, মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপাই তারার ফুল, রংধনু হতে সাত রং ছানি আলতা পরাবো পাই। এই যে উপমাগুলো প্রয়োগ করছে, যখন ধরতে পারে তখন বাহ চমৎকার। তো কিন্তু ডাক দিয়াছেন দয়াল আমার, এই ধরনের গান ঠান তো আপনার কৃষক শ্রেণীর লোকও বুঝতে পারে আর কি। সেটাই না, এই দুর্বোধ্যতা মানে অতি দুর্বোধ্যতা আছে কিছু কিছু কবিতায়। আমি তো একজন পাঠক, অনেক সময় দেখা যায় যে একাধিকবার পড়ে তারপরে আবিষ্কার কোনোটা করতে পারি, আবার কোনোটা পারি না, এরকম মানে তার বিষয়ের ভিতরে ঢোকাটা কঠিন হয়ে যায়। এটা যেমন আমি একটা উদাহরণ বলি, রবার্ট ব্রাউনিং ভিক্টোরিয়ান যুগের কিন্তু খুব বড় মানের কবি, টেনিসন সেরা কবি, তারপরেই বলা যায় রবার্ট ব্রাউনিং। তার অনেক বিখ্যাত কবিতা আছে, খুব সরলবদ্ধ কবিতাও আছে, কিন্তু ওনার যে মাস্টারপিসগুলো, ওইগুলো পড়াতে গেলে টিচারও হিমশিম খেয়ে যায়, ছাত্ররা বুঝতে পারে না। তো দেখা গেছে যে এই রবার্ট ব্রাউনিং এর একটা কবিতা একটা পাঠ্য ছিল, তো ওই টিচার পড়িয়েছে, বুঝতে পারছে না। তো রবার্ট ব্রাউনিং এর বাড়ির পাশে ওর বাড়ি, তখন ভাবছে যে কবি তো পাশেই থাকে, একটু জিজ্ঞেস করি। উনি কবিতা নিয়ে, ওই কবিতা কিন্তু বিখ্যাত, বয়স হয়ে গেছে, তো বলছে যে স্যার আমি আসছি আপনার কাছে একটা কবিতা বুঝে নেওয়ার জন্য। বলছে কোন কবিতা? যে আপনার কবিতা। আমার কবিতা? যে আমাদের পাঠ্য আছে। তাই নাকি? কোন কবিতা দেখাও তো দেখি। তো উনি পড়ছে ছেলে বসে, স্যার আমি চলে যাব, তো কোনো কথা বলে না। তো বলছে যে দেখো, when I first wrote this poem only 2 persons knew the meaning of my poem. যখন আমি কবিতা লিখলাম, দুইজনই 2 পার্সনের মানে জানতো, এক হলো মি, another one is God. এখন শুধু একজনই জানে, সেটা হলো গড। অর্থাৎ আমি নিজেই ভুলে গেছি আর কি। আচ্ছা, খুবই চমৎকার কথা। এরকম হয় আর কি। ওই যে আপনি শুরুতেই বলেছিলেন যে কবিতা আসলে আসে, এটা হলো ইচ্ছা করে কবিতা লিখতে পারবে না মানুষ, ওইভাবে পারবে না, হয়তো কিছু মানে এদিক সেদিক করে। তো যাই হোক, ভালো লাগলো সাইদ আবু বকর ভাই আপনার সাথে কথা বলে। আরো চমৎকার কিছু বিষয় নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে কথা বলবো। তো আপনি কোন সম্পাদনা কি কোন গ্রন্থ আছে? হ্যাঁ, আমি 2টো গ্রন্থ মানে সংকলন আছে আমার সম্পাদনায়। একটা ইংরেজি আছে, দ্য অ্যান্থোলজি অফ দ্য ওয়ার্ল্ড পোয়েট্রি, সারা বিশ্বের বাছাই করা কবিদের নিয়ে আমার বিরাট একটা সংকলন আছে। ওইটা আই প্রোক্লেম প্রেস যুক্তরাষ্ট্র থেকে করছে, যে বইগুলো অ্যাভেলেবেল না এদিকে। আর বাংলা ভাষায় আমি আধুনিক বাংলা কবিতা একটা সংকলন করেছি,
এটা 2009 সালে প্রথম বের হলো। হুমায়ুন আজাদের একটা কবিতা সংকলন ছিল আধুনিক বাংলা কবিতা, সেখানে আল মাহমুদ, সৈয়দ আলী হাসান বাদ পড়েছিল। আল মাহমুদ ভাইকে আমি বললাম যে আল মাহমুদ ভাই, আমি তো একটা সংকলন করতে চাচ্ছি, তো তুমি করো। এবং এই বইটা 2008 সালে বের হলো। তখন 30-এর দশক থেকে শুরু হয়েছিল। আর আমি পরবর্তীতে এই সংকলনটা বড় আকারে 2009 সালে সেকেন্ড এডিশন হয়েছে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা টোটাল আধুনিক বাংলা কবিদের নিয়ে একটা সংকলন আছে। এটা বাজারে খুব অ্যাভেলেবল। মাশাআল্লাহ। এটা কি বিবেচনা রেখেছিলেন কবিতার ভিতরে? কবিতার মধ্যে যাদের কাব্য কোয়ালিটি বেশি তাদেরই কবিতা শুধু আপনি লিখেছেন। তো সাইদ আবু বকর ভাই, আপনার তো অনেক গুণ, আপনার এই গুণের কথা শেষ করা যাবে না একটা অনুষ্ঠানে। তো এই যে আপনি এখন পর্যন্ত যে কাজগুলো করেছেন, এর স্বীকৃতি কেমন পেয়েছেন? আপনার পুরস্কার, স্বীকৃতি হলো, কবিতা আসলে তো ছোট গল্পের মতো না, উপন্যাসের মতো না। কবিতার পাঠক তো এমনি আসলে খুবই কম, আর বোদ্ধা পাঠকই কম। তবুও আমার ভালো লাগে যে অনেক আছে যারা বলে যে আপনার কবিতা আমার ভালো লাগে। আমি এই যেহেতু ইংলিশেও আমার নিজের কবিতা অনুবাদ করি, পোয়েম হান্টার নামে বিশ্বের সবচেয়ে বড় কবিতার যে প্ল্যাটফর্ম আছে, এখানে আমি 2010 সাল থেকে এখানে আমার কবিতাগুলো অনুবাদ করতাম। এবং পরে আমি নিজেও আমার নিজেরই কিছু ইংলিশ কবিতা আমি সরাসরি ইংলিশে, আমার কিছু সনেটও আছে ইংলিশে লিখি। তো দেখা গেছে যে সেখানে ওয়ার্ল্ডের ভিতরে আমার সে বহুদিন থেকে র্যাঙ্কিং টপ 100 কবির মধ্যে আমার নাম সবসময় থাকে। ভোটিং হয় সারা বিশ্বে এবং বহির্বিশ্বে বহু জায়গায় আমার কবিতা মানে আছে। কয়েকটা বিশ্ববিদ্যালয়ে তো আমার কবিতা, ফিলিপাইনে একবার একটা কবিতা সিলেক্ট করে আমাকে জানালো যে আপনার মাইমুন কবিতা নিয়েছি আমরা পাঠ্য করার জন্য। হ্যাঁ, পাঠ্য অনার্সে, ইংলিশ অনার্সে। আমেরিকা কলোরাডো একটা ইউনিভার্সিটিতেও আমার একটা কবিতা পাঠ্য আছে। আমাদের কি বাংলাদেশে কি কোনো পাঠ্যে কি আছে? বাংলাদেশে আমার কবিতা নাই। আর বাংলাদেশে জানেন যে একটা রাজনীতি, একেবারে রাজনৈতিক খেলা। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আমাকে, আমার ইন্টারন্যাশনাল এগুলো দেখে উড়িষ্যার একটা বিখ্যাত ইংরেজি জার্নাল, এবং এখানে নোবেল পুরস্কার পাওয়া কবিরাও কিন্তু ওনার পত্রিকা লিখেছে। ওই পত্রিকা 30 বছর পূর্তি অনুষ্ঠানে আমাকে 2017 সালে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছিল, এবং আমি বাংলাদেশ থেকে গিয়েছিলাম ওখানে। আর এমনি তো বাংলাদেশ থেকে অনেক পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার আমি এমনি পেয়েছি। জাতীয় পুরস্কার আমি এখনো, আমরা আশা করছি যে আপনি যে মানের কাজ করেছেন, তো বাংলাদেশের পুরস্কারগুলো তো কিছুটা পলিটিক্যাল মানে বিষয়গুলোকে বিলংস করে। যেমন আপনার বাংলা একাডেমি 21শে পদক, যাই বলি না কেন, এগুলো একদম সরাসরি রাজনৈতিক তদবিরের একটা বিষয় থাকে। তো সেই কাজগুলো তো আর আপনি কখনোই করেননি, তকবিরের বিষয় তো করেননি। তো যাই হোক, আমরা আজকে অনেক কথাই জানলাম আপনার কাছ থেকে। আমার মনে হয় যে আমরা যদি ভবিষ্যতে বিষয়ভিত্তিক আলোচনা করি, সেটা আরো বেশি হৃদয়গ্রাহী হবে। তো আমরা সে আলোচনা করব। সাইদ আবু বকর ভাই, আমাদের এই অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, এবং প্যান ভিশনের সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আমরা আজ কথা শুনলাম বাংলা ভাষার, বাংলা সাহিত্যের একজন অন্যতম প্রধান কবি সাইদ আবু বকর, যিনি শুধু কবি নন, তিনি একজন অনুবাদক, প্রাবন্ধিক, সম্পাদক, অনেক গুণে গুণান্বিত একজন ব্যক্তি, এবং বিভিন্ন ভাষায় যিনি কবিতা লিখেছেন, অনুবাদ করেছেন। তার অনুদিত কাব্যগ্রন্থ রয়েছে, এবং তার সরাসরি লেখা ইংরেজি যে কবিতাগুলো, সেগুলো বিভিন্ন জার্নালে প্রকাশ পেয়েছে। তো আমরা আশা করছি যে আমাদের আজকের কবি, তার এই চলার পথ অব্যাহত থাকবে, এবং তিনি আরও অনেক ভালো ভালো কাজ আমাদের এই শিল্প সাহিত্যের অঙ্গনে উপহার দেবেন, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে পরের অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।